আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে তিনজন নতুন মুখ যুক্ত হয়েছে এবং তিনজনের মধ্যে জনাব মাহফুজ আলম, যিনি আমাদের 24 জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড খ্যাত, ওনাকে নিয়ে কোনো সমালোচনা নেই। কিন্তু বাকি যে দুই সদস্য, সেই দুই সদস্যকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। এখন আমরা দেখে আসি কারা কারা এই সমালোচনায় যুক্ত হয়েছে এবং কেন। শুরুতেই কথা বলবো জনাব শেখ বশির উদ্দিনকে নিয়ে, যাকে বলা হচ্ছে উনি ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী এবং যাকে বলা হচ্ছে হত্যা মামলার আসামি। আসলে এই যে যে উপদেষ্টাগুলো যুক্ত হচ্ছে, এটা কিভাবে? বেশিরভাগ মানুষেরই ধারণা যে এই উপদেষ্টাগুলো যুক্ত হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার থেকে। তার আপন ভাই, চারবারের আওয়ামী লীগের সংসদ সদস্য, সেই সেই আওয়ামী পরিবারের সন্তান, যাকে প্রথম আলো বেস্ট বিজনেস পার্সন অফ দ্য ইয়ার পুরস্কারে পুরস্কৃত করেছে। এটা হচ্ছে বশিরউদ্দিন আহমেদ, যে প্রথম আলোর খুব কাছের মানুষ, সেটা আহ, এটা দ্বারা সেটা বোঝা যায়। এবং এই শেখ বশিরউদ্দিনের নামে গুরুতর আরো অভিযোগ আছে যে এই শেখ বশিরউদ্দিন ইনি আহ, শ্রমিকদের ছাঁটাই করেছে তাদের বেতন ভাতা না দিয়ে। এরকমও আমরা শুনতে পেরেছি। এইরকম একজন ব্যক্তিকে, যাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আরেকজন যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন মোস্তফা সরোয়ার ফারুকী, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা হিসাবে পরিচিত। এবং এনার আরেকটা পরিচয় আছে, তেলবাজ শেখ হাসিনাকে যিনি তেল দিয়ে চলতেন, এবং বন্ধুর রূপকার যে সিনেমা, বাংলাদেশের জনগণের টাকা খরচ করে যে সিনেমা তৈরি করা হয়েছিল, সেই সিনেমায় এই বঙ্গমাতার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, সেই নাটিকা তৃষা, সেই তৃষার হাজবেন্ড এই মোস্তফা সরোয়ার ফারুকী। এই মোস্তফা সরোয়ার ফারুকী ইনি সংবাদ সম্মেলনে আহ, বলেছেন সমালোচনা করার আগে তার ফেসবুকের অ্যাক্টিভিটি কিছুটা দেখে নিতে। এখন আমরা সেই ফেসবুকের অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি থেকে কয়েকটি পোস্ট আমরা শেয়ার করছি স্ক্রিনে। প্রথমেই যেটা আমি শেয়ার করছি, সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি এই পোস্টে লিখেছেন 11ই আগস্ট 2017, শেখ হাসিনার ছবি সুন্দর করে দিয়ে উনি লিখেছেন, ইতিহাস বেশিরভাগ সময় বিজয়ী এবং পুরুষের চোখেই লেখা হয়। এই লেখাটা একটা ভিন্ন জানালা দিয়ে আমাদের ইতিহাসটাকে দেখার চেষ্টা করা হয়েছে। খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। পড়তে পড়তে অনেক জায়গায় আমার নিজের মাকে দেখতে পেয়েছি, নানাকে দেখতে পেয়েছি, মায়ের সংগ্রাম দেখতে পেয়েছি, বাবাকে দেখতে পেয়েছি। পার্থক্য হইল বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে কয়দিন পর পর জেলে যাইতেন, আর আমার বাবা ব্যবসায় ধরা খাইতেন। দুই সময়ই বিরুদ্ধ স্রোতের মুখে সিনা টান করে তরি সামলাইতেন মা। তার বধূ এবং মায়েদের ইতিহাস বোধহয় সবকালেই এক, দল মত নির্বিশেষে পড়তে পারেন। এই যে যে শেখ হাসিনাকে নিয়ে তার যে পীড়িত, তার যে প্রেম, এটা নরেন্দ্র মোদীর চেয়েও কোনো অংশে কম নয়। তিনি যেভাবে তেল দিলেন, তেল দিতে দিতে পিচ্ছিল করে দিয়েছেন। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা বাকশালী শেখ মুজিবের 32 নম্বরের বাড়িকে সংস্কার করার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন। এই যে যে আওয়ামী লীগের লুটপাটের আদর্শিক নেতা শেখ মুজিবকে নিয়ে তার এত পীড়িতি, এই পীড়িতি দেখলেই বোঝা যায় আসলে তিনি কোন পথের মানুষ। এরপরে আরেকটা যে পোস্ট দেখতে পাচ্ছেন, সেই পোস্টটা আমি পড়ছি। উনি এখানে লিখেছেন, এটা একটা ধন্যবাদ বার্তা। ধন্যবাদ জুনাইদ আহমেদ পলক ভাই, জনাব ববি সিদ্দিকী এবং আওয়ার ভেরি ওন আশরাফুল আলম খোকন। প্রত্যেক সরকারের ভিতর সরকার থাকে, আওয়ামী লীগ সরকারের ভিতর তরুণ শক্তি আছে। তাদের কারণেই বহুবার হোঁচট খেয়েও একবারে আশা হারিয়ে ফেলি না। এই শক্তি বেড়ে উঠুক শতগুণ। এই শক্তি যুক্তির দোয়ার খোলা রাখুক, সদা সমাজের দিকে চোখটা মেলে রাখুক। এটা 2015 সালের 14ই ডিসেম্বর লেখা মোস্তফা সরোয়ার ফারুকীর পোস্ট। এবং উনি যেখানে জুনায়েদ আহমেদ পলককে ধন্যবাদ দিয়েছে, এবং আশরাফুল আলম খোকন, যিনি শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন এবং এই যে যে জুলাই গণহত্যা, এই গণহত্যার পিছনে অন্যতম কারিগর, আপনারা সবাই জানেন। এই জুনায়েদ আহমেদ পলক বাংলাদেশে যে ইন্টারনেট বন্ধ করে বাংলাদেশকে অন্ধকারে রেখে যেভাবে জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি গণহত্যায় সাহায্য করেছিলেন। এই যে যে ইন্টারনেট বন্ধের যে পরিকল্পনা, সেই মহানায়ককে নিয়ে মোস্তফা সরোয়ার ফারুকীর বিশাল প্রেম, যে যে প্রেম জেগেছিল সেই 2013 সাল থেকে, 14 সাল থেকে। এখন আর একটা পোস্ট, 15ই আগস্ট 2017, 15ই আগস্ট মানে
তাদের লুটপাটের আদর্শিক পিতা শেখ মুজিবকে নিয়ে লেখা। ইতিহাস বড় মানুষকে পরম মমতায় নির্মাণ করে এবং বড় মানুষও ততাধিক মমতায় ইতিহাসকে নির্মাণ করে, যেমন বঙ্গবন্ধু। আশা আশা করি দ্রুতই বঙ্গবন্ধুকে আমরা ভাগাভাগির হাত থেকে রক্ষা করব। বড় মানুষ সবার হয়। এই যে বঙ্গবন্ধু প্রীতি, মানে যত বঙ্গবন্ধুকে তেল দিবেন ততই শেখ হাসিনার আস্থাভাজন হওয়া যাবে। এই যে এইসব কথার কারণে এই যে তথাকথিত ফেসবুক ফেসবুক বিপ্লবী মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি আমাদের মোশাররফ করিম সহ বিভিন্ন শিল্পীরা যখন বৃষ্টিতে ভিজে আন্দোলন করেছিলেন, তখন এই মোস্তফা সরোয়ার ফারুকীকে দেখা যায়নি, কিন্তু ফেসবুকে প্রোফাইল লাল করে এবং ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এখন বিপ্লবী, এখন তিনি উপদেষ্টা। মোস্তফা সরোয়ার ফারুকীর আরেকটা মারাত্মক পোস্ট যেটা ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে 2013 সালে শাপলা চত্বরে যখন গণহত্যা চলে এবং তারপরে এই মোস্তফা সরোয়ার ফারুকী উনি পোস্ট দিয়েছিলেন আলেমে দিন শফি হুজুরকে নিয়ে। উনি লিখেছিলেন, তেঁতুল হুজুর হিসাবে সম্বোধন করেছিলেন, যে তেঁতুল হুজুর নামটা দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগের দোসর হাসানুল হক ইনু। সেই তেঁতুল হুজুর বলে সম্বোধন করে উনি শফি হুজুরের বিরুদ্ধে পোস্ট করেছিলেন। এখন আমরা দেখব তাকে নিয়ে বিভিন্ন সমাজে কি রকম প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উপদেষ্টা পরিষদে ফারুকী হতবাক হেফাজত। এই ফারুকীকে আহ, উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়ায় তারা খুবই হতবাক হয়েছেন এবং সমালোচনা করেছেন। আমরা জানি শাহবাগে যে গণজাগরণ মঞ্চ হয়েছিল, সেই গণজাগরণ মঞ্চের এই মোস্তফা সরোয়ার ফারুকী এইখানে ছিলেন। মাহিন সরকার, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক, উনি বলেছেন রাতে যেমন ভোট হতো তেমন রাতের আধারেই উপদেষ্টা নিয়োগ হয়ে যাচ্ছে। তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদের সাথে মশকরা করছেন এবং ছাত্রদের 24 ঘন্টার আলটিমেটাম, এটা আহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর কথা। এবং হুঁশিয়ারি দিয়ে, অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে জনাব আব্দুল হান্নান মাসুদ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অন্যতম ভূমিকা পালন করেছে এবং নাহিদ আসিফ সহ 6 সমন্বয়ককে ধরে নিয়ে যাওয়ার পরে তিনি ওর নেতৃত্বে ছিলেন আব্দুল হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদ বলেছেন, যদি এইভাবে এইরকম স্বৈরাচারের দোসরদের নিয়োগ করা হয় তাহলে আপনাদের চেয়ার থেকে সরিয়ে দিতে দ্বিধা করব না। এছাড়াও ফারুকী এবং বশিরকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে আইনি নোটিশ দেওয়া হয়েছে। এবং অন্যতম আরেক সমন্বয়ক রিফাত রশিদ, যিনি আসিফ নাহিদ সহ 6 সমন্বয়ককে যখন ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তখন তিনি অনেক ভূমিকা পালন করেছেন। সেই রিফাত রশিদ বলেছেন, হাসিনার মতো এই সরকারকেও ছাত্র জনতা ছুড়ে ফেলতে ভাববে না। এই যে তাদের নিয়ে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া থেকে আমরা কি বুঝি, যে গণ অভ্যুত্থানের শত্রুদের এই যে উপদেষ্টা পরিষদে ঢুকানো হচ্ছে এবং যারা গণ অভ্যুত্থানের সাথে সংযুক্ত না এবং বিভিন্নভাবে বিতর্কিত, সেই বিতর্কিত ব্যক্তি তারা কিভাবে এই উপদেষ্টা প্যানেলে যোগ হচ্ছে, এটা যদি আপনি বিশ্লেষণ করতে যান তাহলে আপনারা তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখলে তারা সেই 2007-08-এ -2 ফর্মুলার অন্যতম কারিগর, ডেইলি স্টার এবং প্রথম আলো পন্থী যারা আছে, এরাই এই সব জায়গায় এদের নিয়োগ দিচ্ছে। প্রথম আলো এবং ডেইলি স্টারের অনেকেই আছে, এর মধ্যে আপনার যে ফারুকের কথা বললাম সে তো আছেই, শেখ বশিরউদ্দিন, ইনিও একজন প্রথম আলোর ঘনিষ্ঠ ব্যক্তি, এবং আলী ইমাম মজুমদার, আপনারা তো জানেন ইনি প্রথম আলোর খুবই কাছের এবং প্রথম আলোতে তিনি নিয়মিত কলাম লেখেন। তার মানে প্রথম আলোর খুবই কাছাকাছির মানুষ। রেজওয়ানা হাসান, ইনিও প্রথম আলোর। সালেউদ্দিন আহমেদ, ইনিও প্রথম আলোর। জনাব আসিফ নজরুল, ইনি প্রথম আলোর খুবই ঘনিষ্ঠ ব্যক্তি। এ, প্রথম আলো যে তার প্রিয়, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা আসিফ নজরুলের একটা পোস্ট। উনি নিজেই প্রথম আলোকে তার প্রিয় প্রতিষ্ঠান হিসাবে বলেছেন এবং এই বলার কারণ হচ্ছে তিনি প্রথম আলোর অত্যন্ত ঘনিষ্ঠ এবং মোস্তফা সরোয়ার ফারুকী কেউ তিনি কিরকম পছন্দ করেন এই পোস্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাই আমি বলতে চাই, এই যে প্রথম আলোর যে আধিপত্য, এই প্রথম আলোর আধিপত্য যদি এই উপদেষ্টা প্যানেল থেকে না সরানো যায় তাহলে আপনি এই বাংলাদেশের সংস্কার কখনোই সম্ভব নয়। এরা সবাই -2 ফর্মুলার যে আহ, ধারক তারাই। এখন এই প্রথম আলো গ্রুপ, এই প্রথম আলো ডেইলি স্টারকে এখান থেকে সরাইতে না পারলে আপনারা শুধু শুধু বৃথা চেষ্টা করে লাভ নেই। এই যে রাতের আধারে এইভাবেই নিয়োগ হয়ে যাচ্ছে। তা আসিফ নাহিদ যারা আমাদের সহযোদ্ধা, এরাও এদের সম্পর্কে জানে কিনা আমার সন্দেহ আছে। কারণ এদেরকে ব্যবহার করে, এদেরকে সামনে রেখে প্রথম আলো এবং ডেইলি স্টার বিভিন্নভাবে এই এই সরকারটাকে সাজানোর চেষ্টা করছে এবং
ভারতের একটা তাবেদারি রাষ্ট্র হিসাবে তারা এখানে প্রকাশ করার চেষ্টা করছে। এবং এছাড়াও আব্দুল হান্নান মাসুদের কথাটা ছাত্র সমাজের মধ্যে অনেক সমাদৃত হয়েছে। তিনি বলেছেন যে কারা কারা কোন মন্ত্রণালয়ে কি কি কাজ করেছেন প্রত্যেক সপ্তাহে ছাত্র সমাজের কাছে বা জনগণের কাছে অডিট করতে হবে। আপনাদের শুধু ঘুমানোর জন্য আপনাদের ওইখানে নিয়োগ দেওয়া হয়নি, আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে কাজ করার জন্য। কিন্তু যখন আমরা দেখতে পাই সব প্রথম আলো এবং ডেইলি স্টার পন্থী লোকজন ওইখানে সুযোগ পায়, তখন আমাদের সন্দেহ হয় আমরা কাদের জন্য এই লড়াই সংগ্রাম করেছিলাম। এই লড়াই সংগ্রাম করার জন্য করেছিলাম এই প্রথম আলো ডেইলি স্টারকে সামনে আনার জন্য নয়, -2 ফর্মুলা বাস্তবায়ন করার জন্য না। দেশের বৃহৎ দল বিএনপি উদ্বিগ্ন, তারাও ভাবছে প্রথম আলো ডেইলি স্টার 2007 সালে যেমন -2 ফর্মুলার দিকে হেঁটেছিল, এই প্রথম আলো ডেইলি স্টার যেভাবে এই উপদেষ্টা প্যানেলে যোগ হচ্ছে, এরা আবার -2 ফর্মুলার দিকে যায় কিনা সেই সন্দেহ বিএনপির মধ্যে আসতেই পারে। যখন প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে লিড করে, তখন অবশ্যই বিএনপির জন্য উদ্বিগ্ন হওয়ার একটা বিষয়ই হবে, এটাই স্বাভাবিক। এই জন্য বাংলাদেশের ছাত্র সমাজকে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে -2 ফর্মুলার দিকে এগিয়ে এই প্রথম আলো ডেইলি স্টার পন্থী লোকজন বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে না ফেলে, এবং বাংলাদেশে একটা যাতে স্থিতিশীল পরিবেশ থাকে এবং একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং বা রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কারের জন্য এনাদের পাঠানো হয়েছে সেই সংস্কার কাজ যাতে অতি দ্রুত শুরু হয়। এই 3 মাসে যেহেতু কোনো সংস্কার কাজ শেষ হয়নি, ফলাফল যেহেতু জিরো, আমরা সর্বোচ্চ আর 2-1 মাস দেখতে পারি। তারপরে যদি কাজ শুরু না হয়, তাহলে এই ছাত্র সমাজ এইরকম উপদেষ্টাদের চায় না। অবশ্যই উপদেষ্টাকে প্রথম আলো এবং ডেইলি স্টারের বাইরে এসে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। সেই সংস্কারের পথে হাঁটার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।